দুটো জিনিস এখানে আমার কাছে মূল দাগ একটা ফ্যাক্ট হচ্ছে কি, ধরেন এন্টি ইনকামেন্সি ফ্যাক্টর তো একটা রয়েছে, মোদির মমতার 15 বছরের শাসন, অনেকে ওখানে বিরক্ত, আসলে লিটারালি খুব বিরক্ত ওখানে ইনফ্লেশন রেট খুব হাই। আপনি যদি এখানে 2 বছর আগে একজন ডাক্তার দর্শন করে মেরে ফেললো, বাংলাদেশে হলে সরকার পতন হয়ে যেত, কিন্তু ওখানে কিছুই হয় নাই। শুধু তাই না, ওখানে শিক্ষামন্ত্রী যে নিয়োগ বাণিজ্য সেটা নিয়েও কিছু হয় নাই, সব টাকা পয়সা ফাঁস হওয়ার পর কিছু হয় নাই, তো শুধু আশ্বাসে দিয়ে গেল। এবং মমতা এগুলোকে আসলে কেয়ারই করেনি। আপনি যদি মমতার উত্থানটা দেখেন, মমতার পতনটা সেমভাবে হয়েছে। 11 সালে যখন সে উত্থান হলো, একই কিন্তু সে বাম দ্বারার প্রতি মানুষের খুব বিরক্ত থেকে একই হিন্দু ভোট, তারপরে হচ্ছে মুসলিম ভোট, তারপরে নারী ভোট, সব তার পক্ষে গেছে, আবার সব তার বিপক্ষে গেল। একই পাশে অন্য একটা অ্যাঙ্গেল রয়েছে, অ্যাঙ্গেলটা আপনাকে বলি, ধরেন যে মমতা কিন্তু পরপর 3বার সেখানে বিজয়ী হওয়ার ফলে এবং মূল কংগ্রেস এখানে মানে খুব বাজে অবস্থা থাকার কারণে মমতার কিন্তু একটা গ্লোবাল ফিগার দাঁড়িয়েছে, ন্যাশনাল ফিগার দাঁড়িয়েছে ওভারঅল ইন্ডিয়াতে। একই সূত্র কিন্তু আপনি যদি মিলান যে 2015 সালের মোদি আর 2025 সালের মোদি কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ডে সেম না। একবার হয়তো বললে যে প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ, তার নানা জিওপলিটিক্যাল ইস্যু, নানা সমীকরণের মধ্যে তার অবস্থান কিন্তু কিছুটা নড়বড়ে, এবার কিন্তু সে কোয়ালিশন গভর্নমেন্ট করতেছে, তার সেন্ট্রাল গভর্নমেন্টটা। তো সে জায়গা থেকে মোদির মধ্যে রিস্কটা রয়েছে যে আগামী ইলেকশনে এখানে মমতা কি ন্যাশনাল ফিগার হয়ে ওঠে কিনা, তো সুতরাং মমতাকে হারাতে হবে। এখানে আরো এগুলো একটা ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে কি যে আরএসএস এর যে ইকুয়েশনটা এবং ওই শ্যামাপ্রসাদ যে মুখোপাধ্যায়, শ্যামাপ্রকাশ মুখোপাধ্যায় কিন্তু পশ্চিমবঙ্গের, আর আরএসএস এর কিন্তু 100 বছর পূর্তি চলতেছে এবং তারা কিন্তু কথা দিয়েছে যে আমরা কিন্তু আবার তোমাদেরকে এটা পুনরুদ্ধার করে দিব। এখন বাংলাদেশের সাথে সমীকরণ আপনি মিলান, বাংলাদেশের সাথে টোটাল বর্ডারটা কিন্তু এখন বিজেপি কেন্দ্রিক হয়ে গেল। আপনি যদি ত্রিপুরা দেখেন, আপনি যদি আসাম দেখেন, আপনি যদি পশ্চিমবঙ্গ দেখেন, একটা সময় আমরা দেখতাম যে ধরেন যেহেতু পশ্চিমবঙ্গে মমতা সরকার বা বিরোধী সরকার, সেন্ট্রালের বিরোধী, সেক্ষেত্রে ওখানে অনেক বেশি ইফেক্ট হলো, এখানে এটা নিউট্রালাইজ হয়ে যেত, তাই না? তো এখন এবার কিন্তু সেই সুযোগটা নাই। তার চেয়ে বড় কথা হচ্ছে কি, পশ্চিমবঙ্গের রাজনীতিটা কিন্তু এবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আপনাকে একটু বলি, এই ইলেকশনের আগে বিজেপি একটা প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনী প্রতিশ্রুতি, যে আবার তারা জয়ের ফলে তারা হচ্ছে কি পশ্চিমবঙ্গকে ভেঙে 8টা নতুন রাজ্য করবে, দার্জিলিং এবং কোচবিহার, যার ফলে মালদা এবং পূর্ব মেদিনীপুর ওটা কিন্তু পশ্চিম শুধু বাংলা থাকবে। এই কারণে কিন্তু আপনি দেখবেন ওই যে ম্যাপটা, ওই ম্যাপটাতে একক সংখ্যাগরিষ্ঠ পেয়েছে সবকিছু, পুরা ভোট বিজেপির বাক্সে। যেহেতু এটা নির্বাচনের প্রতিশ্রুতি ছিল এবং সেটা করতেও চায়, সেটা করলে কিন্তু তার যে রাজনীতিটা, তার যে বলয়টা বাংলা আরো বিস্তৃত হবে এবং তারা ছোট হয়ে যাবে, বাংলা রাজনীতিটা ছোট হয়ে যাবে, বাংলা ভাষাভাষী রাজনীতি ছোট হয়ে যাবে। এবং আরএসএস বা আপনি বিজেপি গভর্নমেন্ট যদি বলেন, তারা কিন্তু সেখানে হিন্দি ভাষীটাকেও খুব বেশি প্রচলন করা শুরু করছে। এখানে বলতেছে, তারা ওখানে বলতেছে যে বাংলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যদি ইন্ডিয়ান ন্যারেটিভগুলো দেখেন মিডিয়া, তারা বলছে বাংলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এর ফলে আবার আপনি যদি হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্যগুলো দেখেন, আসামের বক্তব্যগুলো দেখেন, ত্রিপুরার বক্তব্যগুলো দেখেন, সেটাও কিন্তু বাংলাদেশের জন্য একটা টেনশনের কারণ। কিন্তু সমস্যা হচ্ছে কি, আবার এখানে কিন্তু তারা সবচেয়ে বেশি আওয়ামী লীগকে পালতেছে। পুরো আওয়ামী লীগের 90% অংশটা কিন্তু আপনি দিল্লি খুঁজে পাবেন না। দিল্লিতে শুধু হাসিনা আছে লোদি রোডে, আর সব কিন্তু আপনার এই হচ্ছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আগরতলা, সব কিন্তু এখানে। এখন তারা তাদেরকে আবার এখানে প্যাট্রোনাইজ করতেছে। বাংলাদেশের ক্ষেত্রে হয়তো তারা এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে, কিন্তু এখানে মূল টার্গেট যেটা, সেটা হচ্ছে ধরেন পুশব্যাক, বর্ডার কিলিং এবং যে সাম্প্রদায়িক দাঙ্গাটা এখানে হবে। একটা প্লাস পয়েন্ট এখানে আছে। একটা প্লাস পয়েন্ট কি জানেন? প্লাস পয়েন্ট হচ্ছে কি, গত 7 বছর থেকে যে প্ল্যানটা চলতেছে, এবার ইলেকশনটাকে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইলেকশন, মানে ইঞ্জিনিয়ারিং ইলেকশন না, পুরো রাষ্ট্র ব্যবস্থাকে সেখানে ইনক্লুড করেছে, একমাত্র নৌবাহিনী এবং বিমান বাহিনী ছাড়া সবাই এটার সাথে ইনক্লুড। মোদি 4বার ভিজিট করেছে, দুর্নীতির দায়ে তাদের বিভিন্ন সংগঠনকে বহিষ্কার করলো, শাস্তির আওতা হলো, মোটামুটি এই রাজ্যটা মানে মমতা থেকে দখল নেওয়ার জন্য, রাইট? এই কারণে হচ্ছে কি, ধরেন তাদের যে পুরা মানে ম্যাপটা যদি আপনি খেয়াল করেন, সেক্ষেত্রে হচ্ছে তারা পুরো প্রিপ্ল্যান আকারে এখানে নেমেছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশের এটা বাস্তবতা তারা বুঝতে পারতেছে কিনা, বাংলাদেশের এই বাস্তবতা তো দিল্লি বুঝবে। কারণ হচ্ছে কি, এতদিন তাদের এখানে একটা নতুন পুরনো ফরম্যাট ছিল, এখন একটা নতুন ফরম্যাটে রিপ্লেস হয়েছে। আমি শেষ করে 10 সেকেন্ডে সেখানে হচ্ছে ধরেন বাংলাদেশের ক্ষেত্রে এই সম্পর্কটা আমি মনে করি যে এখন বাংলাদেশের ডিপ্লোমেসি দিয়ে আগাতে হবে। তবে একটা যে জিনিসটা প্লাস পয়েন্ট হয়েছে, ওই যেটা বললাম 7 বছরে তার এটাকে অর্জন করার জন্য, সে তো ওখানে বুঝতো যে পৃথিবীর সকল হিন্দুত্বের দায়িত্ব আমার, পৃথিবীতে কোথাও প্রত্যেকটা হিন্দুত্বের রক্ষা করার দায়িত্ব আমার, সেটা যে মরিতানিয়া হোক, মরিশাসে হোক না কেন, হিন্দুত্ববাদী রাজনীতি তাই। এই কারণে তারা এখানে অনেক নাটক মঞ্চায়ন করতে হতো। আপনি যদি খেয়াল করে থাকেন 2022 বা 23 কুমিল্লাতে মন্দিরে কোরআন শরীফ রেখে যে নাটক মঞ্চায়ন, পুরাটা আরএসএস এর প্রেসক্রিপশনে, কিন্তু এগুলোকে আওয়ামী লীগ দিয়ে বাস্তবায়ন করা হতো। এখন এই কাজটা তো আপনি বিএনপি বা জামাত দিয়ে করতে পারবেন না। সুতরাং আওয়ামী লীগের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অপ্রাসঙ্গিক আরো বেশি হবে, এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমাদের দিল্লির সাথে যে ওয়ার্কিং রিলেশন, সেই ক্ষেত্রে আমাদের বহুমুখী দিকে যাওয়া উচিত। আমি আর 5 সেকেন্ড শেষ করে ফেলি। তিস্তা নিয়ে একটা কথা উনি বলছেন, আমি এখানে একটা যোগ করতে চাই। ধরেন তিস্তা সবসময় একটা জিও স্ট্র্যাটেজিক প্রকল্প, এটা শুধুমাত্র পানির প্রকল্প না। সুতরাং তিস্তা যদি চীনের সাথে বাংলাদেশ চুক্তি করে, মানে চায়নার যে বিআরআর প্রজেক্ট, সেই বিআরআর প্রজেক্টে ইন্ডিয়া কখনো এটাতে সায় দেবে না। সুতরাং আমার কাছে মনে হয় যে ব্যালেন্সিং করার জন্য ইন্ডিয়া বাংলাদেশের সাথে এগিয়ে আসতে পারে।